ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, আহত 11 জন। সেনাবাহিনী পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা, আইসিটি অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন। প্রচলিত আইনেই রাজনৈতিক দল নিষিদ্ধ সম্ভব, জানালেন আইন উপদেষ্টা। সংস্কার করে যত দ্রুত নির্বাচন দেওয়া হবে ততই জাতির জন্য মঙ্গল, ফেনী সমাবেশে বলেছেন মির্জা ফখরুল। সরকারকে সহযোগিতার আশ্বাস। ভয়ের সংস্কৃতি তৈরি করে জনগণকে নিষ্ক্রিয় করে রেখেছিল আওয়ামী লীগ, আলী রিয়াজের মন্তব্য। না পালালে শেখ হাসিনার জীবন বিপন্ন হতো, আশঙ্কা উপদেষ্টা শেখাওয়াতের। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে বুধবার সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 11 জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে যান সেনা সদস্যরাও। তাদের চেষ্টায় 2.5 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আরো জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। বাসে ওঠার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। প্রথমে সকালে এবং পরে বিকেল 3টায় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ভাঙচুর, পাল্টা ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপে গোটা সায়েন্স ল্যাব এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে নিউ মার্কেট এলাকা থেকে সায়েন্স ল্যাব হয়ে ঝিগাতলা পর্যন্ত। বিকেল 4:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানি গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় নিউ মার্কেট ও চন্দ্রিমা সুপার মার্কেটের ফটকে তালা লাগিয়ে দেন ব্যবসায়ীরা। আমাদের ঢাকা কলেজে বাস যাচ্ছিল, বাস যাওয়ার পর সিটি কলেজের ইট পাটকেল ঢিল মারার পরে কাজগুলো ভেঙে যায়। তারপরে আমাদের এবার 19-20 সেশনের একটা ছেলেকে আহত করে প্রচন্ডভাবে। তারপরে আমরা যাই, যার পরে ওরা আবার আমাদের ছেলেমেয়েকে আহত করে। আমাদের ক্যাম্পাসে পুলিশ কেন টিয়ারশেল মারলো, এটা জবাব চাচ্ছি। আমাদের অনার্সের একজন শিক্ষার্থীকে গাড়ি নিয়ে যাচ্ছিল তারা, সিটি কলেজের ছাত্ররা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করছে। এতে করে আমাদের একটা ছাত্র ইনস্ট্যান্ট আক্রান্ত হয়েছে এবং এর ফলে আমরা এখান থেকে যারা ছাত্র আছে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি। সংঘর্ষ থামাতে পুলিশের সাথে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরাও। এরপর সেখান থেকে পিছু হটে সিটি কলেজের শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর ঢাকা কলেজের শিক্ষার্থীরাও ক্যাম্পাসের দিকে চলে গেলে পরিস্থিতি শান্ত হয়। ঢাকা কলেজে কয়েকজন কলেজের ভিতরে ঢুকছে আমাদের, এখন যেহেতু কলেজের ভিতরে ঢুকছে সব স্টুডেন্ট তো নামে গেছে। এটার পর এখন মারামারি শুরু হয়েছে। আমাদের 30-40 জন এখন মানে আহত হয়েছে, অনেকজনকে মেডিকেলে পাঠাইছে। আজকে আসলো, টিফিন টাইমে আসলো, আমাদের টিফিন টাইম চলেছে তখন আসলো, আমাদের এই যে ক্যামেরাটা ভেঙে ফেলছে। ভেঙে গেটে যখন লাথি মারলো তারপর আমাদের পোলাপা সব বের হয়েছে, কি ছেলেরা সব বের হয়েছে। ঢাকা কলেজের ছেলেবেলেরা অ্যাটাক করছে আমাদের, এবং আমাদের সিটি কলেজের বহুত ছেলেবেলে আহত হয়েছে। আমাদের উপরে বেশি অ্যাটাক করছে, আমরা কোনো খারাপ কিছু করি নাই। বাবা ওরা অ্যাটাক করে নাই। ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের এই সংঘর্ষের কারণে সায়েন্স ল্যাব এলাকায় প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় সড়কগুলোতে তৈরি হয় অসহনীয় যানজট। মঙ্গলবার বাসে ওঠাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষ থামাতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হলে ওই এলাকায় যান চলাচল শুরু হয়। এর আগেও এমন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বাংলাদেশ। রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের সাথে বৈঠকে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা প্রত্যক্ষ করতে বাংলাদেশ সফরের আহ্বান জানান। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। ইনস্টিটিউটের আঞ্চলিক প্রধান স্টিভ চিমারের নেতৃত্বে আইআরআই কর্মকর্তারা তাদের চলমান সফরে রাজনীতিবিদ, ছাত্র এবং সুশীল সমাজের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। চিমা বলেন, আইআরআই এর অগ্রাধিকার হল অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করা। অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন করবে। তিনি বলেন, নির্বাচনের জন্য ট্রেন ইতোমধ্যেই প্রথম স্টেশন ছেড়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনের খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়। আইন ও বিচার উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, আইনে বিভিন্ন বাহিনীর অপরাধ বিচারে সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। রাজনৈতিক দল নিষিদ্ধ প্রচলিত আইনে সম্ভব বলে জানান তিনি। আন্দোলনের নামে কারো ফাঁদে পা না দিতে ছাত্রদের প্রতি আহ্বানও জানান উপদেষ্টারা। রকুনুজ্জামানের রিপোর্ট। বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবারের মতো সচিবালয়ে আসেন। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিচারে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্দেশ্যের কথা জানিয়ে তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আনা পরিবর্তনের বিভিন্ন দিক। আমরা ডেফিনেশনটা খুব ক্লিয়ার করেছি, যেমন আপনার 3 ধরনের প্রতিষ্ঠানের 3 ধরনের বাহিনীর কে বিচারের আওতায় আনার বিধান করা হয়েছে। একটা হচ্ছে আপনার ডিসিপ্লিন ফোর্স, আর একটা হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সি, আর একটা হচ্ছে অক্সিলারি ফোর্স। এটাকে আমরা খুব ভালো করে ডিফাইন করেছি। আমাদের সংবিধান, প্রচলিত মানবাধিকার আইন, সেগুলি দেখে আমরা ডিফাইন করেছি। আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলের বিচারের বিধানটি সংশোধনীতে থাকছে না, তবে ট্রাইব্যুনাল এ বিষয়ে সুপারিশ করতে পারবে। পূর্বের সন্ত্রাস দমন আইন, নির্বাচন আইনের মতো আইনেই জনগণ চাইলে রাজনৈতিক দল নিষিদ্ধের সুযোগ রয়েছে। তো আজকে আমাদের উপদেষ্টা পরিষদের আলোচনাতে বলা হয়েছে, আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না। এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এই জন্য প্রভিশনটা বাতিল করা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে, আমরা অনুভব করেছি কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠন তাদের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয়, যদি নিষিদ্ধ করার দাবি উঠে সমাজে, তাহলে আমাদের অন্যান্য আইন রয়েছে, সেই সমস্ত আইনে নিষিদ্ধ করার বিধান আছে। সন্ত্রাস দমন আইনে রয়েছে, নির্বাচনী আইনে রয়েছে, 1978 পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্সে রয়েছে। কাজে এখানে এই বিধানটা নাই দেখে আমাদের সেই সুযোগ, জনমতের প্রতি, জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আর থাকলো না, সেটা না। মানে এই যুদ্ধাপরাধ বিচার আইনে থাকলো না, কিন্তু অন্যান্য প্রচলিত আইনে দেশে রয়েছে। সংবাদ সম্মেলনে তিতুমির কলেজের আন্দোলন সহ ছাত্রদের বিভিন্ন আন্দোলন নিয়ে কথা বলেন উপদেষ্টারা। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো প্রকার উস্কানির মধ্যে না পড়ে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আমাদের যে নাগরিক দায়িত্ব সেটা আমরা পালন করি। তো যারা আন্দোলন করছেন তাদের কাছে আমাদের একটা দাবি থাকবে, যেটা আসিফ বলেছে বা আমরা বারবার বলেছি, যে উস্কানি অথবা এক ধরনের যে নেগেটিভ এনার্জি আছে ওগুলো না করে বরং আপনারা সরকারের সাথে প্রপার চ্যানেলে আসেন, কথা বলেন, এবং সরকার আপনাদেরকে শুনতে ইচ্ছুক এবং আপনারা সমাধানের দিকে এগিয়ে যান। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশ, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের বিশেষ বিধান বাতিল করার নীতিগত ও চূড়ান্ত সিদ্ধান্তও দেয় উপদেষ্টা পরিষদ। 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস একসাথে পালনের প্রস্তাবের অনুমোদনও দেয় উপদেষ্টা পরিষদ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে নির্বাচন কমিশন গঠনের জন্য 10 জনের নাম জমা দিয়েছে সার্চ কমিটি। এই 10 জনের মধ্য থেকে 5 জনকে নির্বাচন কমিশনে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। তাদের মধ্যে একজন হবেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি, অন্য 4 জন কমিশনার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর অনুসন্ধান কমিটির নামগুলো ঠিক করেছে। অনুসন্ধান কমিটির অন্যান্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি AK আসাদুজ্জামান, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম, সরকারি কর্ম কমিশন PSCর চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং PSCর সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিদা বেগম। আজ 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা, উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন হচ্ছে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান বাহিনী ঘাঁটির মসজিদ সমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর বিজ্ঞপ্তিতে জানায়, 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী
সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সকালে ঢাকা সেনানিবাসে শিখা নির্মাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর 3 বাহিনীর প্রধান আলাদা আলাদাভাবে নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যোগ দেবেন সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে। আজ বেলা 3:30টায় সেনাকুঞ্জের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হবেন বিএনপি চেয়ারপারসন। 2018 সালের পর খালেদা জিয়া প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নেননি। এর আগে 2018 সালের 5 ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফরে যান তিনি। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার পাশাপাশি 2009 সালের পরে বাড়ি প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। এবছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপির 26 জন আমন্ত্রণ পেয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার কাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিলেই জাতির জন্য মঙ্গল। বিএনপি বর্তমান সরকারকে সহযোগিতা করতে চায় বলেও জানান। বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করলে অন্তর্বর্তী সরকারের চলার পথ সহজ হবে। রিপোর্ট করছেন আহমেদ সরোয়ার, সাথে ছিলেন ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, ছবি তুলেছেন আরাই বাবুল ও মিরাজুল ইসলাম মামুন। দীর্ঘ 8-9 বছর পর প্রথমবারের মতো ছাগলনাইয়ায় স্বস্তিতে সমাবেশ করেছে বিএনপি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফেনী 1 আসনে বিএনপি আয়োজিত এই সমাবেশে দুপুর থেকে এই অঞ্চলের নেতাকর্মী ও সাধারণ মানুষ আসতে থাকেন বিএনপি নেতাদের বক্তব্য শুনতে। বিকাল 3টার কিছু পরে বিএনপি মহাসচিব আসেন ছাগলনাইয়ার আদালত পাড়া মাঠের সমাবেশস্থলে। এই সময় সমাবেশে উপস্থিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিজ সংসদীয় আসনের জনগণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে করতালির মাধ্যমে স্বাগত জানায়। সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, জনতার রুদ্ররোষে তাদের চলে যেতে হয়েছে। এরপর দেশের জনগণ কিছুটা স্বস্তিতে আছে, কিন্তু সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে কখন তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। 3 মাস পর হয়ে গেল, এই সরকারের কাছে আশা করেছিলাম তারা আমাদেরকে পথ দেখাবেন, একটা জনগণকে আশ্বস্ত করবেন যে এই সময়ের মধ্যে আমি সংস্কারগুলো কমপ্লিট করতে পারবো, আর এই সময়ের মধ্যে আমি নির্বাচনের একটা রোড ম্যাপ দিব। তো সেই রোড ম্যাপ আমরা বারবার চেয়েছি। আবারও বলছি যে অনুগ্রহ করে সংস্কার যেগুলো নির্বাচন কেন্দ্রিক সরকার সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল। মির্জা ফখরুল বলেন, সরকার যত দেরি করবে ততই বিভিন্ন ঝামেলা মাথাচাড়া দিয়ে উঠবে। সরকারের দায়িত্ব যত দ্রুত সম্ভব জঞ্জাল সাফ করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। যতই নির্বাচন দেরি হবে ততই বেশি সমস্যাগুলো আরো বাড়বে। আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদ ভারত থেকে সুযোগ নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যে দেশে জনগণ বিভ্রান্ত হবে না, তাদের সমস্ত চক্রান্ত রুখে দেবে। কোনদিনই আর ফ্যাসিবাদকে তারা ফিরিয়ে আনবে না, অথবা তারা আধিপত্য তারা মেনে নেবে না। সমাবেশে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ পালিয়েছে, ক্ষমতা থাকলে তারা বাঘ, না হলে ইঁদুর। আমার নেতা তারেক রহমানের মামলা এখনো প্রত্যাহার হয় নাই। ইউনূস সাহেব, আপনার মামলা তো প্রত্যাহার হয়েছে, তারেক রহমানের মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করুন। আগামী দিনে যদি কোনো অপশক্তির সৃষ্টি হয়, এই ফেনীর মানুষকে সাথে নিয়ে এই ফ্যাসিবাদদের মতো ওই অপশক্তিকে মোকাবেলা করব, এটাই হবে আজকের বিপ্লবে আমাদের অঙ্গীকার। এর আগে ফুলগাজী উপজেলার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে যান বিএনপি মহাসচিব। সেখানে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং অসহায় পরিবারের মাঝে গৃহ নির্মাণ সহায়তা প্রদান করেন। কেন্দ্রীয় ও ফেনী 1 আসনের বিএনপি নেতারা এ সময় তার সাথে ছিলেন। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ফেনী। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, বিগত 16 বছর দেশের স্বৈরশাসকের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো প্রতিরোধের চেষ্টা করলেও ভয়ের সংস্কৃতি তৈরি করে জনগণকে নিষ্ক্রিয় করে রেখেছিল আওয়ামী লীগ সরকার। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ আয়োজিত স্মারক বক্তৃতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। ডক্টর আলী রিয়াজ বলেন, এর পাশাপাশি ক্রম অবনতিশীল অবস্থাকে গ্রহণের মানসিকতাও তৈরি করা হয়েছে। এই নিষ্ক্রিয়তা উৎপাদন করেছে বাংলাদেশের গণমাধ্যমগুলো। এর সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকদের একাংশ এবং কথিত রাজনৈতিক বিশ্লেষকরা এবং কথিত সুশীল সমাজের একটি অংশ এই প্রক্রিয়াকে বৈধতা দিয়েছেন।
তিনি আরো বলেছেন, স্বৈরশাসক কিভাবে তৈরি হয়, কিভাবে তৈরি হয়েছিল সেই প্রেক্ষাপট ও পথরেখা বোঝা দরকার। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কৌশল তৈরি করতে হবে বলে মন্তব্য করেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সেটা নির্ভর করে ভোক্তা বা জনগণের একটি বড় অংশ কিভাবে গ্রহণ করেন। বাংলাদেশের 16 বছরের স্বৈর শাসনের বিরুদ্ধে রাজনৈতিক দল এবং বিভিন্ন শক্তি প্রতিরোধ তৈরি করার চেষ্টা করেছে। দেশে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করে মানুষকে এক ধরনের নিষ্ক্রিয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছিল, কিন্তু এর পাশাপাশি ক্রমাবনতিশীল অবস্থাকে গ্রহণ করে নেবার মানসিকতাও তৈরি করা হয়েছে। এই প্যাসিভিটি বা নিষ্ক্রিয়তা উৎপাদন করেছে বাংলাদেশের গণমাধ্যমগুলো, এর সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকদের একাংশ এবং কথিত রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশের কথিত সিভিল সোসাইটির একটি অংশ এবং সাংস্কৃতিক কর্মী বলে পরিচিতরা এই প্রক্রিয়াকে বৈধতা প্রদান করেছেন। 5 আগস্ট গণভবন থেকে না পালালে শেখ হাসিনার জীবন বিপন্নের আশঙ্কা ছিল বলে মনে করেন নৌ পরিবহন ও শ্রম কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। লন্ডনে ভয়েস ফর বাংলাদেশের উদ্যোগে এক সেমিনারে তিনি এই মত দেন। এক প্রশ্নের জবাবে আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিষয়টি অবহিত করেছেন। সাখাওয়াত হোসেন মনে করেন, কয়েকটি ক্ষেত্রে সংস্কারের পর নির্বাচনের রোডম্যাপ দেওয়া হবে। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে বলেও জানান সাখাওয়াত হোসেন। তার মতে আগামী নির্বাচন 6 মাসেও হতে পারে, আবার 2026 সালের মাঝামাঝি যে কোনো সময় হতে পারে। তবে রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে মৌখিক তাগাদা দিলেও সংস্কারের পরে নির্বাচন চায় বলে মনে করেন তিনি। উনি যদি থাকতেন, she would have been torn apart by the people. And that is fact, and I give you a statement that. যেইভাবে লোকজন ব্যারিকেড ভেঙে পুলিশ যখন সারেন্ডার করলো, the way they were coming to গণভবনে উনি আর যদি বারবার কিন্তু আর্মি চিফ বলেছে that you have to decide in 45 minutes. So within 45 minutes ওই গণভবনের দেয়াল ভেঙে যেত, and you have seen it. কাজে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, she would have been torn into pieces, and that would not have been very good for the country. জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 7 পুলিশ কর্মকর্তা ও বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 8 জনকে। 1 মাসের মধ্যে এসব আসামিদের ব্যাপারে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন এস.এম. ফয়েজ। জুলাই আগস্টে দেশ জুড়ে যখন গণহত্যা হয়, সে সময় পুলিশ প্রধান ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে মামলা করা হয়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 8 জনকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বুধবার সকাল 10টার দিকে প্রথমে ট্রাইব্যুনালে আনা হয় সাবেক আইজিপি মামুন ও আয়নাগরের মাস্টারমাইন্ড বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। পরে একে একে প্রিজন ভ্যান থেকে নামানো হয় মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, ঢাকা জেলার সাবেক এসপি আব্দুল্লাহ আল কাফি, এডিশনাল এসপি শাহিদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক আরাফাতকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শুরু হয় সকাল 11টায়। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ছিলেন শেখ হাসিনার প্রধান সেনাপতি। তার পরিকল্পনা, নির্দেশনা ও সহযোগিতায় গোটা দেশে জুলাই আগস্টে হয়েছে গণহত্যা। নির্বিচারে গুলি চালায় পুলিশ। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, প্ল্যানিং, প্রিপারেশন, অর্ডার, কমপ্লিসিট, এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন। সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব, ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল।
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের দায়িত্বে থাকা বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান কিভাবে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা উস্কে দেন তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরা হয়। জিয়াকে কসাই রাদভানের সঙ্গে তুলনা করেছে তদন্ত সংস্থা। এ সময় জিয়াউল আহসানের বোন নাজমুন নাহার ট্রাইব্যুনালের বিচারকে মিডিয়া ট্রায়াল বলে দাবি করেন। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এই কাজটা করবেন না। একটা মানুষকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে হেয় করার কোনো অধিকার কারো নাই। বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। তার বিরুদ্ধে জুলাই আগস্টের যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, তার বাইরেও বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে, সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিরোধী দলের থেকে কথা বলার চেষ্টা করেছে, ভয়েস রেজ করার চেষ্টা করেছে, তাদেরকে একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন। তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। এজলাসে হাউমাউ করে কেঁদে ওঠেন গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম। বলেন ন্যায় বিচার চান তিনি। ট্রাইব্যুনাল বললেন ন্যায় বিচার পাবেন, তবে বাকিদের নিশ্চিন্তে থাকতে দেখা যায়। সম্পূর্ণ স্বচ্ছতার সাথে এই বিচার হবে বলেও আশ্বস্ত করেছেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার সরকারের আমলে তৈরি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে বিচার করা হয়েছে যুদ্ধ অপরাধীদের। আর সেখানেই বিচার হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতাধর মন্ত্রী, এমপি, সাবেক আমলা, সাবেক পুলিশ কর্মকর্তা, সাবেক সেনা কর্মকর্তাদের, যাদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যা, হত্যা, লাশ গুমের অভিযোগ রয়েছে মানবতা বিরোধীরও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাথমিক তদন্তেও তার সত্যতা মিলেছে। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। অবসরপ্রাপ্ত ডিআইজি বাহারুল আলমকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। একই সাথে সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মোহাম্মদ রফিকের সই করা আলাদা প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন 2018-এর 49 ধারা অনুযায়ী বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি বাহারুল আলমকে যোগদানের তারিখ থেকে 2 বছর মেয়াদে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। আরেক প্রজ্ঞাপনে বলা হয়, সাবেক অতিরিক্ত পুলিশের মহাপরিদর্শক শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর নিয়োগ নিয়ে হয়েছে আলাদা প্রজ্ঞাপন। 2 দফা পদোন্নতি বঞ্চিত বাহারুল আলম 2020 সালে অবসরে যান। নবনিযুক্ত ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী বিসিএস পুলিশ ক্যাডারে 1984 সালে কর্মরত। অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে। সেজন্য শিগগিরই সর্বোচ্চ স্তরে বিশেষজ্ঞ কমিটি করা হবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন সবচেয়ে বড় শিক্ষাবিদদের নিয়ে এই কমিটি গঠন করা হবে। এই কমিটি কলেজগুলোকে একত্রিত একটি প্রাতিষ্ঠানিক রূপ দেবে। কলেজগুলোকে আরো কি করে স্বায়ত্তশাসন দেওয়া যায়, তাদের সুযোগ সুবিধা ও অবকাঠামো আরো কি করে বাড়ানো যায়, সেগুলো নিয়ে কাজ করবে এই কমিটি। কলেজগুলোর সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপের নাম কি হবে, সেটা শিক্ষার্থীদের সাথে আলোচনা করে ঠিক করা হবে বলে জানান। বুধবার ঢাকা কলেজের 184তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষা উপদেষ্টা এ তথ্য জানান। 6 দিন পেরিয়ে গেলেও বরগুনার বামনায় ডাকাতি শেষে ফাতেমা বেগম নামের 60ঊর্ধ্ব এক বৃদ্ধাকে হত্যার ঘটনায় এখনো ধরা পড়েনি ডাকাতরা। ডাকাতির সময় ডাকাত দলকে চিনে ফেলায় প্রাণ দিতে হয় ফাতেমা বেগমকে। বরগুনার প্রতিনিধি শহীদুল ইসলাম স্বপ্নের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিরা গ্রামের এই বাড়িতেই বসবাস করতেন 60ঊর্ধ্ব ফাতেমা বেগম ও তার শতবর্ষী স্বামী খোরশেদ আলম। 13 নভেম্বর রাতে এই বাড়িতেই ডাকাতির ঘটনা ঘটে। ফাতেমা বেগমের স্বামী খোরশেদ আলমের বয়স এখন 105 বছরেরও বেশি। বয়সের ভারে নুজো হয়ে পড়ায় তিনি সুস্পষ্ট তথ্য দিতে পারছেন না। আবছা যেটুকু দেখেছেন তাতে সেই রাতে ঘরে 4-5 জন লোক ঢুকেছিল।
নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের সময় ফাতেমা বেগম সবাইকে চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মাথায় কাপড় দেওয়া, রাত ভরবা, কথা কথা ঘুরতে যায়। আমি কথা বলি, আমি কাজে নিয়ে তার নিয়ে বলে আমার বসে পরিবারে মরিয়ে গেছে, আমি জানি না। জানাশোনা লোকই ঢুকছে এবং আম্মু হয়তো চিনতে পারছে, জানতে পারছে, তাই বিদায় তাকে মনে হয় মেরে ফেলছে। নিষ্ঠুরভাবে যে হত্যা করছে, আমরা এই হত্যাকারীর সুষ্ঠু ন্যায় বিচার চাই। এলাকাবাসী ও স্বজনদের দাবি, খোরশেদ আলম ও ফাতেমা দম্পতির 2 ছেলে বিদেশে থাকায় বাড়িতে পরিচিত জন ছাড়া কেউ প্রবেশ করতেন না। প্রথমে আমি ঢুকে দেখতে আসি যে সে ফ্লোরে পড়ে রয়েছে, হাত দুইটা বাঁধা টাদা কিছু ছিল না, আর গলায় মোড়ানো গামছা ছিল, গস কাপড় ছিল। কঠোর বিচার চাই, যারা অন্যায় করছে অন্যায়কারীদের ধরুক, এটি আমাদের কামনা। ঘটনার পরদিন নিহতের ভাই 7-8 জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা ও ডাকাতির মামলা করেন। দ্রুত আসামিদের শনাক্ত করা হবে বলে জানায় পুলিশ। এই ঘটনায় আমরা ইতিপূর্বে একাধিকবার বিভিন্ন অ্যাঙ্গেলে তদন্ত করেছি। আমরা কিছু তথ্যও পেয়েছি, তথ্যের যাচাই বাছাই চলছে। সত্যতা থাকলে আমরা আসামিদেরকে গ্রেপ্তার করব। ডাকাতরা বেশ কিছু স্বর্ণালংকার সহ নগদ অর্থ লুট করে নিয়ে যায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার শিক্ষামন্ত্রী হিসেবে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট WWEর সাবেক সহকারী প্রধান নির্বাহী লিন্ডা ম্যাকমোহনের নাম ঘোষণা করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এবারের পছন্দ লিন্ডাও বিতর্কের বাইরে নন। যৌন নিপীড়কদের প্রশ্রয়ের মামলার আসামি তিনি। লিন্ডার কাজের ভূয়সী প্রশংসা করে বিবৃতি দিয়েছেন ট্রাম্প। বলেছেন, দুর্দান্ত কাজ করেন লিন্ডা। ট্রাম্পের বিশ্বাস, লিন্ডা ম্যাকমোহন শিক্ষামন্ত্রী হিসেবেও গুণগত শিক্ষা ব্যবস্থা ধারণা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে প্রশংসনীয় কাজ করবেন। ট্রাম্পের প্রথম মেয়াদকালে 2017 থেকে 2019 সাল পর্যন্ত স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসক হিসেবে কাজ করেছেন তিনি। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার জন্য গঠিত ট্রাম্পের ট্রানজিশন টিমের কো-চেয়ারম্যানের দায়িত্বে আছেন এই লিন্ডা। এই বছরের জুলাইয়ে ট্রাম্পের প্রচার শিবিরের $8,14,600 অনুদান দিয়েছেন তিনি। ফেডারেশন কাপে একই গ্রুপে খেলবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী। বাফুফে ভবনে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ড্র। আগামী 3 ডিসেম্বর মাঠে গড়াবে ফেডারেশন কাপ ফুটবল। অংশ নিচ্ছে প্রিমিয়ার লিগের 10টি দল। 2টি গ্রুপে লড়বে তারা। গ্রুপিং নির্ধারণে গত লিগের পয়েন্ট টেবিল অনুযায়ী 5টি পটে ভাগ করা হয় দলগুলোকে। ড্র অনুষ্ঠানে গ্রুপ বিতে নাম ওঠে ঐতিহ্যবাহী 2 ক্লাব ঢাকা মোহামেডান ও আবাহনী। ঢাকা ডার্বি হবে আগামী 7 জানুয়ারি কুমিল্লায়। গ্রুপ বিতে আরও খেলবে চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ ও ফকিরাপুল ইয়ংম্যানস। গ্রুপ এতে বসুন্ধরা কিংসের সাথে আছে বাংলাদেশ পুলিশ, ফর্টিস এফসি, ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। থাকছে না কোনো সেমিফাইনাল। নতুন ফরম্যাটে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আদলে হবে শেষ 4-এর লড়াই। কোয়ালিফায়ার ম্যাচে খেলবে 2 গ্রুপ চ্যাম্পিয়ন। পরাজিত দল এলিমিনেটর ম্যাচে লড়বে 2 রানার্স আপের মধ্যে জয়ী দলের বিপক্ষে। আগামী শুক্রবার চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। খেলবে গতবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ফেডারেশন কাপ জয়ী মোহামেডান। 29 নভেম্বর থেকে মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। লিগের মাঝে প্রতি সপ্তাহে মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনা, কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ও ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে হবে ফেডারেশন কাপের ম্যাচগুলো। গত মৌসুমে প্রিমিয়ার লিগ ও অনূর্ধ্ব 18 ফুটবলে সেরাদের পুরস্কৃত করেছে বাফুফে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, আহত 11 জন। সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা। আইসিটি অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন। প্রচলিত আইনে রাজনৈতিক দল নিষিদ্ধ সম্ভব, জানালেন আইন উপদেষ্টা। সংস্কার করে যত দ্রুত নির্বাচন দেওয়া হবে ততই জাতির জন্য মঙ্গল, ফেনী সমাবেশে বলেছেন মির্জা ফখরুল। সরকারকে সহযোগিতার আশ্বাস। ভয় সংস্কৃতি তৈরি করে জনগণকে নিষ্ক্রিয় করে রেখেছিল আওয়ামী লীগ, আলী রিয়াজের মন্তব্য। না পালালে শেখ হাসিনার জীবন বিপন্ন হতো, আশঙ্কা উপদেষ্টা শাখাওয়াতের।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।